ক্লাবগুলো তারা এমন এমন কমিটমেন্টে যাইতেছে যেটা কিনা খুবই মানে অন্য টাইপের। যে আমরা দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু মানে শেষ পর্যন্ত আমরা ওইরকম কোনো পজিটিভ রেসপন্স পাইনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন প্রথম দিকে তাদেরকে একেবারে ক্লাবগুলোকে পাত্তাই দিতে চায়নি। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ক্রিক টাইমের এই বিশেষ আয়োজনে। আমি জাহিদ চৌধুরী আছি আপনাদের সাথে। আমার সাথে আজকে যোগ দিবেন বা ক্রিকেটের কয়েকজন, একেবারেই যারা মাঠের ক্রিকেটের সাথে সরাসরি জড়িত এরকম কয়েকজন। বাট একটু বিষয়টা বলে নেই কেন তারা যোগ দিবেন, তাদের কাছ থেকে কি জানতে চাবো আমরা। সেই বিষয়টা হচ্ছে কেন ঢাকা লিগ বন্ধ। এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য কোয়াবের বর্তমান সভাপতি মোহাম্মদ মিথুন যোগ দিবেন আরেকজন ক্রিকেটার আসাদুজ্জামান প্রিন্স, যিনি প্রায় 18 বছর যাবৎ খেলছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। যোগ দিবেন মোহাম্মদ সেকান্দার আলী, তিনি হচ্ছেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি। আমি সবাইকে একটু আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, হ্যালো। আশা করি আমরা অনুষ্ঠানের মাঝ পর্যায়ে কোনো একটা পর্যায়ে আমরা সিসিডিএম এর চেয়ারম্যান জনাব আদনান হোসেন দীপন, উনি আমাদের সাথে যোগ দিবেন একটা পর্যায়ে আশা করি। ওকে, আমি একটু সবার অনুমতি ক্রমে আমি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনাটা আসলে একেবারে অপ্রত্যাশিত আলোচনা বলবো মিথুন, কারণ বাংলাদেশের ক্রিকেটের ঢাকা লিগ বন্ধ। এটা আসলে আমার মনে হয় গত 20 বছর বা 25 বছর আমরা এটা শুনি নাই। তো এবার সেই শব্দটাই, সেই বিষয়টা আলোচিত হচ্ছে। তো আমি একটু সবার আগে একটু জানতে চাবো আসাদুজ্জামান প্রিন্স, তিনি গত 18 বছরের যাবৎ খেলছেন, আসলে হঠাৎ করে এবারই প্রথম মনে এরকম অভিজ্ঞতা হচ্ছে। তো প্রিন্স, আপনাদের উপরে এই ইম্প্যাক্টটা কি পড়তেছে? অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। ইম্প্যাক্ট বলতে এই ইম্প্যাক্টের কোনো শেষ নাই, বিকজ এত লম্বা একটা ক্যারিয়ারে এই ফার্স্ট আসলে এরকম ফেস করতেছি যে ঢাকা লিগ মাঠে নাই। এটা খুবই কষ্টদায়ক এবং সারা বাংলাদেশের সকল ক্রিকেটাররা আমরা যারা ছিলাম তারা ওয়েট করতেছি ঢাকা লিগের জন্য, বিকজ এখান থেকেই আসলে আমাদের কিছু অল্প কিছু একদম খুবই সামান্য কিছু টাকা আমরা এখান থেকে আর্ন করতে পারি, যেটা দিয়ে কিনা আমরা একটা বছর প্র্যাকটিস করার মতো ইনভেস্ট করতে পারি। আসলে আমরা যারা এই সারিটাতে আসি, থার্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন, প্রত্যেকটা ক্রিকেটারই ফাইট করি যেন আমরা প্রিমিয়ার লিগ খেলতে পারি, এখান থেকে পারফর্ম করে যেন আমরা জাতীয় লিগে খেলতে পারি। তো সেই হিসেবে আমার যে বছরের ইনভেস্টমেন্টটা বা আমার যে বছরটা কাটাবো, আমি এতদিন ওয়েট করতেছি যে ঢাকা লিগটা কবে আসবে, বিকজ আমি অলরেডি কিছু দেনা পাওনায় আসি। আমার যেই পেমেন্টটা আমরা এখান থেকে পাই সেটা দিয়ে আসলে জীবনটা চলে না ওইরকম। কোন রকম আসলে কোন রকম স্ট্রাগল করে যাই যেন আমরা উপরের লেভেলটাকে টাচ করতে পারি। বাট সেই জায়গাটা যদি নিচের সারির ক্রিকেটটা বা থার্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন, এই যে ঢাকা লিগ বা প্রিমিয়ার লিগ সহ যে ঢাকা লিগটা, এটা আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই সবচাইতে ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং আপনারা যেহেতু এই সাংবাদিকতায় অনেক বছর যাবত, আপনারা জানেন যে এটা কোনোদিনই আসলে এর আগে কখনো হয়নি যে ঢাকা লিগ বন্ধ রয়েছে। সো এটা আসলে প্রথম ফেস করতেছি, এটা বলে বোঝানো সম্ভব না। প্রত্যেকটা ভাইয়ের কষ্ট, প্রত্যেকটা ভাইয়ের ব্যথা অনেক। আমরা প্রচুর ওয়েট করতেছি, প্রচুর ফাইটও করছি। ইভেন আমি আপনাকে থামাতে চাচ্ছি প্লিজ। আসলে বুঝতে পারতেছি আমরা যে ইম্প্যাক্টটা কি, আসলে আপনারা কি ক্লাবগুলোর সাথে যোগাযোগ করছেন, ওনারা কি বলতেছে? দেখেন, আমি একটু প্রশংসা করতে চাই আমাদের কোয়াবের প্রেসিডেন্টের। স্টার্টিং থেকে উনি প্রচুর পরিমাণ হার্ড ওয়ার্ক করছে এই ব্যাপারে, দুটোটা গ্রুপকেই লাইক ক্রিকেট বোর্ডের সাথেও সামঞ্জস্য করার জন্য এবং ক্লাব অফিসিয়ালদের সাথেও সামঞ্জস্য করার জন্য। একদম যদি অ্যাজ এ ম্যান হিসেবে বি অনেস্ট যদি বলি, আমি সত্যি প্রাউড ফিল করি আমার কোয়াবের প্রেসিডেন্টকে নিয়ে, বিকজ সে 100% ট্রাই করছে দুটোটা গ্রুপের সাথে কথা বলার জন্য। শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় যে প্রেসিডেন্ট কাউকেই আসলে একই সুতায় আনতে পারছেন না। সো যেহেতু প্রেসিডেন্টের ধারাই আসলে কষ্ট হচ্ছে ক্লাব অফিসিয়ালদেরকে ম্যানেজ করে আনা, সেই জায়গাটায় মনে হয় যে আমি বা আমাদের সারিতে যারা রয়েছি তাদের জন্য ক্লাব অফিসিয়ালদের সাথে কথা বলে বা স্ট্রংলি একটা কমান্ডের মাধ্যমে এক্সপেকটেশন রেখে তাদেরকে আবার মাঠে ফেরত আনা, সেটা আমাদের জন্য একটু কঠিন। এরপরও ক্লাবগুলো কি বলে আপনাদেরকে? ক্লাবগুলো তারা এমন এমন কমিটমেন্টে যাইতেছে যেটা কিনা খুবই মানে অন্য টাইপের, নিতেও পারছি না বা তাদের উপর যে ডিপেন্ড করবো সেটাও পারছি না। ওনারা বলছে যে
লাইক ধরেন সামনে যখনই এনভায়রনমেন্টটা চেঞ্জ হবে দেশের, সেটা ওনারা সাথে সাথেই ক্রিকেটটা মাঠে নিয়ে আসবে। সেটা যদি 2 মাসের ভিতরে ঢাকা লিগ শেষ করতে হয় সেটাও তারা করবে। আদারওয়াইজ তারা এই ক্রিকেট বোর্ডকে একদমই ফেয়ারলি নিচ্ছে না। তারা ডিরেক্টলি বলতেছে যে এই ক্রিকেট বোর্ডের সাথে তারা যদি আলোচনায় বসে, তার মানে তাকে এই ক্রিকেট বোর্ডকে তারা সম্মান জানানো হইলো। সো ক্লাব অফিসিয়াল অ্যাকচুয়ালি কিসের উপরে তারা হার্ড হয়েছে ক্রিকেট বোর্ডের উপরে, এটা তো অ্যাকচুয়ালি আমরা জানি না বা ধারণাটাও রাখতে পারি না। সেই জায়গাটায় ক্লাব অফিসিয়ালরা বলতেছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটার একটা সলিউশন আসবে, এবং যখনই সলিউশন আসবে আমরা সেটা খুব ইমিডিয়েট, যত দ্রুত সম্ভব তোমাদের ক্রিকেট আমরা মাঠে দিয়ে দিব। বাট এই ক্রিকেট বোর্ডের আন্ডারে আমরা মাঠে যাইতে চাচ্ছি না, আমাদেরকে পাবা না। ওকে, মিথুন, ইনিংস শুরু করতে নেমেই কোয়াবের প্রেসিডেন্ট হিসাবে মানে ইনিংসের শুরুতে কি একটু কঠিন বল মোকাবেলা করতে হচ্ছে নাকি? হ্যাঁ, ডেফিনেটলি অনেক চ্যালেঞ্জিং টাইম যাচ্ছে। আসলে সিচুয়েশনটা এমন হয়ে যাবে এটা কারোরই কাম্য না। তারপরেও যেহেতু একটা টাফ টাইম আসছে, এটা সামনে থেকে জিনিসটা ফেস করাটাই উত্তম, কারণ আপনি সবসময় স্মুথ জার্নি পাবেন না। তো এই সময়টা আসলে দুইটা পক্ষকে এক করাটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। তো যেটা প্রিন্স বললো যে আমরা দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু মানে শেষ পর্যন্ত আমরা ওইরকম কোনো পজিটিভ রেসপন্স পাইনি, স্পেশালি ক্লাবদের কাছ থেকে, যে ওনাদেরকে কোনোভাবে রিকোয়েস্ট করে মাঠে আনা যায়। কিন্তু আমাদের একটা ভালো নিউজও আছে, যে তাদের সমস্যার কারণে তো খেলা থেমে থাকতে পারে না। তো আপনারা হয়তোবা দেখেছেন যে মনে হয় খুব সম্ভবত 12টা টিম নিয়ে ফার্স্ট ডিভিশন শুরু হয়ে যাচ্ছে। তো আমাদের একটা বিকল্প প্ল্যান ছিল। বিকল্প প্ল্যানটা হচ্ছে ফার্স্ট ডিভিশনের প্লেয়ারদের সঙ্গে কথা বলেই, আমি ওদের গ্রুপেও অ্যাড আছি। তো তার যেহেতু ক্লাবগুলো আসতে চাচ্ছে না, আর আমরা বুঝতে পারছিলাম যে ক্লাবগুলো কোনোভাবে আসবে না, অনেক চেষ্টা করা হয়েছে, তখন আমরা একটা বিকল্প প্ল্যান করেছিলাম যদি ক্লাবগুলো না আসে আমরা কি করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা নিউজে দেখেছেন বুলবুল ভাই এসে মিডিয়ার সাথে কমিটমেন্ট করেছে যে কোনো প্লেয়ার বঞ্চিত হবে না। যদি ক্লাবগুলো নাও আসে, আমাদের প্লেয়ারদের পক্ষ থেকে বোর্ডের কাছে রিকোয়েস্ট ছিল যে ওনারা যেন বাকি প্লেয়ারদের যেই খেলা এবং ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলা এইগুলা যেন টেক কেয়ার করে। এবং আমাদের ফাইনাল একটা মিটিং শেষে বুলবুল ভাই এটা মিডিয়াতে এসে ডিক্লেয়ারও করেছেন যে ক্লাবগুলা যদি না আসে তাহলে তার বিকল্প হিসেবে ওই প্লেয়াররা আর্থিকভাবে এবং খেলার সুযোগ বিসিবি করে দিবে। ওকে, সেকান্দার ভাই, আপনি তো মানে লম্বা সময় ক্রিকেট ফলো করছেন, প্রায় 2 যুগ হতে চললো। তো সেকান্দার ভাই, মিঠুন যেটা বললেন আর কি, কোয়াবের প্রেসিডেন্ট যেটা বললেন, আসলে কি এটা কি সমাধান? দেখুন, আপনি বিকল্প টুর্নামেন্ট যদি করে তাহলে ঠিক আছে, আপনি একটা টুর্নামেন্ট খেলালেন, কিন্তু সেই টুর্নামেন্টেরও আপনার একটা গ্রহণযোগ্যতা এবং মান থাকতে হবে। সেটাকে মানে ক্যারি করার মতো সক্ষমতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই আছে, এবং সেটা করতে পারলে ভালো, কিন্তু সেইটা কতক্ষণের জন্য, সাময়িক না স্থায়ী, সেটাও একটা ব্যাপার রয়েছে। আপনি ধরেন ক্লাবকে এখন বলতেছেন অনেকেই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতর থেকে অনেক ধরনের কথা শুনি, আমাদের সাংবাদিকদের মধ্য থেকে কেউ কেউ হয়তো বলেন যে ক্লাবের গত 10-15 বছরে বাংলাদেশের ক্রিকেটে অবদান কি। প্রশ্ন হচ্ছে তারা কিন্তু চিন্তা করে দেখে না যে ক্লাবের অবদান কি। মানি ট্রানজাকশন বাংলাদেশের ক্রিকেটের আর কোনো ক্ষেত্রে এত বেশি হয় না। এখন আপনি বলতে পারেন বিপিএল কতজন ক্রিকেটার খেলে আর কতজন ক্রিকেটার এখান থেকে বেনিফিটেড হয়। এখন ধরলাম কালকে আমার সঙ্গে একজন বিসিবির কথা বলছিলেন যে থার্ড ডিভিশন থেকে বলেন কোন ক্রিকেটার আজ পর্যন্ত জাতীয় দলে এসেছে। কারণ তাকে আমি বোঝাতে পারি না শুধু জাতীয় দলের খেলানোর জন্যই কেউ একজন এই লিগটা করা হয় না, কারণ ওই জাতীয় দলের প্লেয়ার যাতে খেলতে পারে, সে যেন জাতীয় দলের জন্য উপযুক্ত হতে পারে, সেই জন্যই আসলে লিগগুলো বা খেলার আয়োজন করা হয়। এখন 10 জন প্লেয়ার ধরেন আপনি ট্রেনিং করে কোনো একাডেমি থেকে আনার পরে সেই 10 জনকে ছেড়ে দিলেন, 10 জন কার সঙ্গে খেলবে? নিজেরাই খেলবে, তারপরে জাতীয় দলে খেলে ফেলবে। দিস ইজ নট হ্যাপেনিং। তো বিষয়টা হচ্ছে মিঠুন যেটা বললো, টাকা দিয়ে আসলে প্লেয়ারকে সন্তুষ্ট করবেন, কিন্তু খেলা তো হারিয়ে যাবে আস্তে আস্তে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাকা দিতে পারে, টাকা দিয়ে এটা সমাধান সাময়িক, কিন্তু এটা
পার্মানেন্ট সলিউশন কিভাবে করা যায় সেই চিন্তাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যামিকেবলি করা উচিত। ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য প্রত্যেকেই কিন্তু নিজের অবস্থান থেকে অনড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন প্রথম দিকে তাদেরকে একেবারে ক্লাবগুলোকে পাত্তাই দিতে চায়নি, তাদের বরঞ্চ তাদের কিছু মন্তব্য যেটা ক্লাবগুলোতে গিয়েছে এবং ক্লাব কর্মকর্তারা হার্ট হয়েছেন। কারণ এই লোকগুলো বছরের পর বছর যখন এই ক্রিকেটের সঙ্গেই ছিলেন, সেই মানুষগুলো এখন যখন দেখছেন যে এরকম মন্তব্য যারা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং যা গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন, ফলে এই ইগোটা আরো বেশি বেড়ে গিয়েছে। হয়তো আমি জানি না, জাতীয় ইলেকশনের জন্য হয়তো তারা অপেক্ষা করছেন পরবর্তীতে কি হবে না হবে, সেটা তো অনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু ক্রিকেটটা ক্রিকেটারদের জন্য বা ক্রিকেটের জন্য মাঠে থাকা অত্যাবশ্যক এবং অতি জরুরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন বুঝতে পেরেছে যে আপনার এইরকম একটা সমস্যা ক্রিয়েট হতে পারে, তখন তারা কেন আরো 6 মাস মানে নির্বাচনের পরপরই বিকল্প চিন্তা করেন? আমার প্রশ্ন হলো তাদের কাছে এটা। বিকল্প চিন্তা আপনি ধরেন আপনি এখন লিগ করবেন কিংবা ডিভিশনাল পর্যায়ে একটা করে আলাদা টুর্নামেন্ট করবেন, সেই টুর্নামেন্টে কতজন ক্রিকেটার খেলবে? এখন ধর ফার্স্ট ডিভিশনের থেকে কোনো প্লেয়ার, এটা তো চেইন, এই চেইনটা ফার্স্ট ডিভিশন যদি না হয় 12টা ক্লাব খেললো আর 8টা ক্লাব খেললো না, 8টা ক্লাবে 15 জন করে প্লেয়ার কত হয়? 100 8 10 80 আর হলো 4 40 120 জন। 120 জন ক্রিকেটার আপনি খেলতে পারলো না, সেই 120 জন আপনি পয়সা দিয়ে পুষিয়ে দিতে চান, কিন্তু তারা খেলবে কোথায়? তাদের বাড়িতে ঘরে? হ্যাঁ, এটা একটা বিশাল একটা আমি একটু প্রিন্সের কাছে আসতে যাবো। প্রিন্স যেভাবে বলছেন আর কি, আমার কোয়াবের প্রেসিডেন্ট বললেন এবং সেকেন্দার ভাই একটু বললেন যে আসলে বিকল্প কিছু, আপনাদের সাথে কি বিকল্প কোনো টুর্নামেন্ট নিয়ে কোনো আলোচনা হয়েছে? দেখেন, যেদিন লাস্ট মিটিং হয়েছে কোয়াবের প্রেসিডেন্ট ছিলেন ওখানে এবং কোয়াবের ভাইস প্রেসিডেন্টরাও ছিলেন। সেই জায়গাটায় আমিনুল ইসলাম বুলবুল ভাই ছিল এবং সিসিডিএম এর চেয়ারম্যান ছিলেন, সকলেই ছিলেন। সকলের মাঝখানে আসলে মিটিংটা হয়েছিল এবং সে লাস্ট যে কমিটমেন্টটা করছিল সেটা এই টাইপেরই কমিটমেন্ট ছিল যে আমরা যিনি ভাইস প্রেসিডেন্ট বিশেষ করে ফারুক আহমেদ, উনি এই অ্যান্সারটা দিছিলেন যে যারা আসলে গেম পাবে না তাদেরকে নিয়ে একটা বিকল্প ওয়ে করে দেয়া। ভাই আমি একটু এখানে বলতে চাই, সিকান্দার ভাইয়ের সাথে আমি একটা মত এক জায়গায়। নাম্বার ওয়ান হচ্ছে হলো, যিনি বলছেন ক্রিকেট বোর্ড থেকে যে থার্ড ডিভিশন খেলে আজ পর্যন্ত ন্যাশনাল টিমে কে খেলছে, এটা একটা পিকিউলিয়ার কথা ছিল যেটা কিনা হাস্যকর। কজ একটা আন্ডার 15 খেলে ছেলে যে কিনা ন্যাশনাল টিমে খেলে আসে আন্ডার 15 বা 17, তারা কিন্তু এসে ডিরেক্টলি আগে থার্ড ডিভিশন বা সেকেন্ড ডিভিশনটা ঢাকা লিগ হিসেবে বেছে নেয়। দেন যখন 19 স্কোয়াডে একটা ছেলে যায় তখন সে এসে ফার্স্ট ডিভিশনে হিট করে। আদারওয়াইজ 19 ন্যাশনাল স্কোয়াডে যারা ঢুকে তারা এসে সরাসরি প্রিমিয়ার লিগে হিট করে। সো আপনি কোনোভাবেই থার্ড ডিভিশনকে কখনো কাউন্টে আনতে পারেন না, এটা একটা ফ্যাক্ট। ওকে ফাইন, বাট এটা একটা স্টার্টিং লাইফ প্রত্যেকটা ক্রিকেটারের। এখন কোনো প্লেয়ার যদি আন্ডার 17-এ সে যদি সেকেন্ড ডিভিশন খেলার যোগ্যতা রাখে বা ফার্স্ট ডিভিশন খেলার যোগ্যতা রাখে, সে সরাসরি ওখানেই খেলবে। যেমন আন্ডার 19 যারা খেলে আসতেছে তারা প্রিমিয়ার লিগে খেলতেছে, বিকজ তারা বিলিভ করতেছে তাদের কোয়ালিটিটা আছে। তো এই যে স্ট্রাগল লাইফটা, এই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার স্ট্রাগল করে। আপনি হাবিবুর রহমান সোহানকে দেখেন, আপনি সাকলাইনকে দেখেন, আপনি রংপুরের একটু আগে বলছিল যে মোহাম্মদ মিথুন যিনি কোয়াব প্রেসিডেন্ট, উনিও বলছিলেন যে রংপুর অনেকটাই কিন্তু ন্যাশনাল লিগের দিকে চ্যাম্পিয়নের দিকে এগিয়ে আছে। ওখানকার যে একটা লেফট হাউস স্পিনার আছে আবু হাশেম, ও কিন্তু লাস্ট 2-3 বছর সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলছে এবং ভালো ক্রিকেট খেলার কারণে কিন্তু প্রিমিয়ার লিগ খেলছে। এবং প্রিমিয়ার লিগ খেলার সাথে সাথে দেখেন সে এনসিএল এর স্কোয়াডে আছে এবং বেশ ভালো ক্রিকেটটা খেলতেছে। সো পাইপলাইন কিন্তু এটাই। আপনি যিনি আসলে সেকান্দার ভাইকে বলছে যে থার্ড ডিভিশন ক্রিকেট থেকে কেউ থার্ড ন্যাশনাল টিমে খেলছে কিনা, এর একটা একদমই হাস্যকর কথা। বিকজ এখানে প্রত্যেকটা প্লেয়ারের ক্যারিয়ার আছে স্টেপ বাই স্টেপ। কেউ হয়তো 1 বছর খেলছে, কেউ হয়তো লাইফটা ফার্স্ট ডিভিশনে স্টার্ট করছে, কেউ হয়তো প্রিমিয়ার লিগে স্টার্ট করছে, কেউ হয়তো সেকেন্ড ডিভিশনে ক্রিকেট খেলছে, বাট স্টার্টিংটা এইভাবেই হয়। আর যেটা বলছেন প্রেসিডেন্ট বলতেছিল আমাদের কোয়াবের যে বিকল্প যে ওয়েটা ওনারা বলছে, দেখেন ভাইয়া বিকল্প ওয়েটাও একটা হাস্যকর ওয়ে। কজ আপনি 12টা দলের ভাই খেলবে, সেটার নাম থাকবে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ, আর 8টা দলের ভাইয়ের টুর্নামেন্টের নাম থাকবে ডিফারেন্ট ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, সো এইটা হইতে পারে না, এটা ভাইদের ভিতরে একটা কুন্তল। এবং আমার মনে হয় যেই 12টা দলের ভাইরা ক্রিকেট খেলবে, বাকি যেই 8টা দলের ভাইরা ক্রিকেটটা খেলতে পারবে না অ্যাজ এ ঢাকা লিগ এই টাইটেলে, তাদের সাথেও একটা মোটামুটি কুন্তল সৃষ্টি হতে পারে যে দোস্ত বা ভাই তুমি কিন্তু আমাকে ছাড়াই খেলছো বা খেলেছো,
এটা কিন্তু মনে রাখো। এই যে যে রেসটা, এই রেসটা কিন্তু শুরু হবে এখান থেকে। সো এটা একটা হাস্যকর ডিসিশন, এবং সেটা যদি আলাদা একটা টুর্নামেন্ট দিয়েও থাকে বা করেও থাকে ওনারা, বা ভবিষ্যতে যদি করেও, আপনি দেখেন এই টুর্নামেন্টটাকে কি হিসেবে কাউন্ট করা হবে। এই টুর্নামেন্টের পারফর্মটা কি আমি নেক্সট ইয়ারের ক্লাব কর্মকর্তাদেরকে শো করে আমি টিম পাবো? তারা কি আমার এক বছরের ক্রিকেট না দেখেই নিবে? হ্যাঁ, বুঝতে পারছি প্রিন্স। আমি আপনাকে শেষ করে দিচ্ছি, কারণ আপনার একটু সময় ব্যক্তিগত ব্যস্ততা রয়েছে। প্রিন্স, আমি একেবারে লাস্ট কথা জানতে চাই আপনার কাছে, যে আসলে এইবার যদি ঢাকার লিগ যদি না মাঠে গড়ায়, হ্যাঁ, তাহলে আপনাদের ইম্প্যাক্টটা কোন পর্যায়ে পড়বে? একটু আগে আপনি বলছিলেন যে আপনাদের কিছু অলরেডি ধার দেনা শুরু করেছেন, সো ইম্প্যাক্টটা আসলে কোন দিকে পড়বে একটু ছোট করে ইম্প্যাক্টটা যদি বলেন। ধরেন আপনি অ্যাটলিস্ট 40 থেকে 50% ক্রিকেটারের ক্রিকেট অফ হয়ে যেতে পারে। কারণ টপ লেভেল মানে টপ লেভেল, তারা কোনো না কোনো ভাবে সার্ভাইভ করতেছে, বিপিএল খেলতেছে, হিউজ টাকা আর্ন করতেছে, প্রিমিয়ার লিগ খেলে হিউজ টাকা আর্ন করে, বিসিএল এর একটা ভালো পেমেন্ট থাকে সেটাও তারা আর্ন করতেছে, যারা ন্যাশনাল স্কোয়াডে আছে তাদের তো স্যালারি পাচ্ছেই। আদারওয়াইজ নিচের সারির যে ভাইগুলা, যারা কিনা প্রিমিয়ার থেকে কোনো টিম যদি নিচে নেমা যায়, যারা কিনা ফার্স্ট ডিভিশন খেলে এটাকে আবারও ব্যাক করায় প্রিমিয়ার লিগে, এই যে যে কোয়ালিটিফুল ক্রিকেটাররা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে আছে, তাদের আসলে পথে বসা ছাড়া কোনো উপায় নেই। আপনারা বেশ কিছু নিউজ শুনতে পান যে একজন চটপটি বিক্রি করতেছে, একজন ফুচকা বিক্রি করতেছে, একজন ফুড পান্ডাতে মাল সার্ভিস দিয়েছে, প্রোডাক্ট নিয়ে দিয়ে আসতেছে কাস্টমারদেরকে। তো এর চাইতে আরো মানে নিম্ন স্তরের কাজে আসলে প্লেয়ারদেরকে ডাইভার্ট হতে হবে। কারণ আমরা প্রত্যেকটা ক্রিকেটার অনেকেই দেখা গেছে যে যদি পড়াশোনা নিয়ে মনোযোগ দিতাম, আমরাও হয়তো আপনার মতো অনেক বড় সাংবাদিক হতাম, আমরাও হয়তো ব্যারিস্টার হতাম, আমরাও হয়তো কোনো একটা জায়গার ইওনো থাকতাম, বা কোয়ালিটিফুল একটা লাইফ লিড করতে পারতাম। বাট এই প্লেয়ারগুলোর বিলিফ যে বাংলাদেশ ক্রিকেট খেলে আমি একটা টাইমে প্রিমিয়ার লিগ খেলবো, আমি একটা টাইমে বিপিএল খেলবো, এই যে যে প্লেয়ারগুলি, আমার মনে হয় তাদের স্বপ্নটা মরে যাবে, তাদের জন্য আসলে স্ট্রাগল করা বেশ কঠিন হবে। এবং স্টিল আমি নিজেই যদি অনেস্টলি বলি, একদম আমি আমি নিজেও হয়তো ক্রিকেট থেকে সরে যেতে পারি। বিকজ দেখেন, আমি গত 2 মাস বা 3 মাস হয়েছে বাবা হয়েছি, ট্রাস্ট মি, আমি আমার সন্তানকে এখনো কিছু কিনে দিতে পারিনি। বি অনেস্ট, উপরে আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা সৃষ্টির সেবা বা সৃষ্টির উনিই মালিক। আমি ওনাকে রেখে একদম সত্যটা বলছি যে আমি আমার বেবিকে এখন পর্যন্ত কোনো ইনভেস্ট করে কিছু একটা কিনে দিতে পারিনি। আমি প্রথম বাবা হয়েছি কেন? বিকজ আমার এক্সপেকটেশন ছিল যে আমার ঢাকা ক্রিকেটের থেকে আমি যে পেমেন্টটা পাবো সেটা দিয়ে আমি আমার ওয়াইফ এবং আমার বেবিকে নিয়ে আমি সুন্দর একটা লাইফ লিড করব। এই যে যে প্রবলেমগুলা, যখন আমার এত স্ট্রং দায়িত্বগুলো আমার ঘাড়ে আসবে, আমার মনে হয় আমার ক্রিকেট থেকে সরেই যেতে হবে। এবং এরকম প্রচুর ভাই আছে যারা কিনা আমার চাইতে বেশি কষ্ট নিয়ে ক্রিকেট খেলতেছে, যারা কিনা আমার চাইতে বেশি কষ্ট করে ইনভেস্ট করতেছে ক্রিকেটে। আমার মনে হয় তাদের জন্য ক্রিকেট কন্টিনিউ করা কঠিন, যেটা কিনা বাংলাদেশ ক্রিকেটে অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। ওকে, ধন্যবাদ প্রিন্স। আশা করি আপনার এই খারাপ সময় খুব দ্রুতই কেটে যাবে। আপনি মাঠেই থাকবেন, আপনি মাঠের মানুষ, মাঠেই থাকবেন। ওকে, ধন্যবাদ প্রিন্স। আমি একটু এখন যাব হচ্ছে যে মোহাম্মদ মিথুনের কাছে। মিথুন, আপনি তো এই টোটাল ব্যাপারটার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত আছেন। মানে সমস্যার সমাধানের কি কোনো আশার আলো দেখা যাচ্ছে? দেখেন, টু বি অনেস্ট, এখন পর্যন্ত কোনো ধরনের আশা আমি দেখি নাই। মানে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি, যে ক্লাবগুলো সবার ইনভলভমেন্ট, সব ক্লাব আসবে, সিকান্দার ভাই খুব ভালোভাবেই জানে যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সেটা সম্ভব না। আর যেটা বিকল্প যে কথাটা আসছে, ওই সময় আসছে যখন আমরা সব ধরনের চেষ্টাতে ব্যর্থ হয়েছি। তো এই চেষ্টাতে যখন ব্যর্থ হয়েছি, তখন আমাদের কাছে মনে হয়েছে যে তাহলে টোটাল ঢাকা লিগটাই এই বছরে ওইটা হয়ে যাবে, রেসপন্ড হয়ে যাবে। এই খেলাটা আমরা মাঠে কোনোভাবেই গড়াতে পারবো না। তো এই চিন্তা থেকেই বিকল্প চিন্তাতে যাওয়া। বাট আমরা ক্লাবের যে অবদান, এটা কখনোই অস্বীকার করতে পারবো না। কারণ ক্লাব লিগ থেকে যে পরিমাণ প্লেয়ার উপকৃত হয়, 1600+ প্লেয়ার, যেটা অন্য যে কোনো টুর্নামেন্ট করে সেটা রিকভারি করা সম্ভব না। এই একটা টুর্নামেন্ট যেখান থেকে প্রিমিয়ার লিগ থেকে থার্ড ডিভিশন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা ক্যাটাগরির প্লেয়ার এখান থেকে এটা টাচ করে। তো আপনি ধরেন প্রিমিয়ার লিগ বা ফার্স্ট ক্লাস লিগ বা বিপিএল যেটাই বলেন, এখানে কিন্তু একটা লিমিটেড সংখ্যক প্লেয়ার, এখানে কিন্তু অল ওভার বাংলাদেশ কভার করে না। এই সেই জন্য ঢাকা লিগের কোনো বিকল্প দেখি না আমরা। আমরা অবশ্যই আশা করি খুব দ্রুত সংকটটা কেটে যাবে এবং ঢাকা লিগ সবসময়ের মতন, প্রতিবারের মতন আবার নর্মাল হয়ে যাবে, মাঠে গড়াবে।
কিন্তু এটাও ঠিক যে ঢাকা লিগ যদি না হয়, খেলা তো বন্ধ থাকতে পারে, বিকল্প আপনার তো কিছু না কিছু চিন্তা করতেই হবে। এই ব্যাপার নিয়ে আমার সাথে সিকান্দার ভাইয়েরও কথা হয়েছে বেশ কিছুবার। তো আমাদের একটাই কনসার্ন ছিল যে প্লেয়াররা যেভাবেই হোক খেলার মধ্যে ইনভলভ থাক, কারণ আপনি মাঠে খেলা না থাকলে ওইটা কোন নামে খেলতেছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে প্লেয়াররা সবাই এঙ্গেজড আছে কিনা, সবাই মাঠে আছে কিনা। তো আমি অজস্রবার ক্লাব অফিসিয়ালদেরকেও রিকোয়েস্ট করেছি, ক্রিকেট বোর্ডের কাছেও গিয়েছি যে এটার সমাধানের জন্য। সিকান্দার ভাই যেটা একটা মেনশন করতো যে এটা আরো আগে কেন করে, এটা আমারও একই প্রশ্ন যে যখন এরকম critical একটা সিচুয়েশন করবে বুঝতেছিল ক্রিকেট বোর্ড, তখন ওনাদের উচিত ছিল আরো আগে এই বিষয়টা নিয়ে অ্যাক্টিভ হওয়া। তো আমি ক্রিকেট বোর্ডের এই একটা ল্যাকিংস আমার চোখে পড়ে, যেটা ওনারা ঢাকা লিগ নিয়ে যেটাই ডিসিশন নিয়েছে বা যে অ্যাক্টিভিটি ওইটাতে একটু লেন্দি করে ফেলেছে। যদি এটা আমি বিশ্বাস করি এটা যদি ওনারা আরো আগে থেকে অ্যাক্টিভ হতো, তাহলে হয়তো বা আজকে যে সিচুয়েশনে আছে এতটা ক্রিটিক্যাল সিচুয়েশন নাও হতো পারে। বুঝতে পারছি মিথুন। আরেকটু আমি সেকেন্দার ভাইয়ের কাছে যাবো। সেকেন্দার ভাই, যেটা হচ্ছে যে রাজনীতি, ক্লাব পলিটিক্স সব জায়গায় থাকবে সেই বাংলাদেশের ক্রিকেটের মানে সেই শুরু থেকেই। সো আসলে কখনোই কিন্তু রাজনীতির জায়গায় ছিল, সেটা মাঠের ক্রিকেটের ছিল, মাঠের ক্রিকেট মাঠেই ছিল। সো এবারে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যতিক্রম। সো এই সিচুয়েশনটা কি আপনি যেমনটা বললেন যে আপনি আসলে ফাইন্ড আউট করলেন যে আসলে এটা আরো আগে যদি নোটিশ করা হতো তাহলে হয়তো এটা এড়ানো যেত। কিন্তু যেই জটিল পরিস্থিতি আমরা ইলেকশনে দেখেছি, মানে আমি ইয়ার মিথুনের যে কোশ্চেনটা করেছে আপনাকে একই কোশ্চেন করলাম যে কোনো আশার আলো দেখা যাচ্ছে কিনা। দেখুন, আশার আলো কি, আপনার বিকল্প করোনার সময় যদি আপনি কিছু কিছু জেলাতে আমরা দেখেছি যে টুর্নামেন্ট করে প্লেয়াররা নিজেরা উদ্যোগী হয়ে, কিন্তু সেখানে তো আপনার রুটিরুজির কথাটা আমরা যেটা বলি সেটা কিন্তু হবে না। ক্রিকেট হয়তো খেলতে পারবে সাময়িক একটা টুর্নামেন্ট 4-5টা ম্যাচ খেলবে, সেই ম্যাচটা কি ভলিউমে করবেন আপনি। এখন যখন ফার্স্ট ডিভিশন খেলা হয়, এখানে ওয়ানডে ক্রিকেট হয়। ওয়ানডে ক্রিকেটের যে লেন্থ এবং এটার যে এক্সপেন্ডিচার, সেই এক্সপেন্ডিচার আসলে কোনো এই মুহূর্তে জোগাড় করা কারো পক্ষে সম্ভব নয়। এবং দেশের যে বর্তমান বাস্তবতা, সেই বাস্তবতায় আঞ্চলিক পর্যায়ে আপনি ক্রিকেট চালু করবেন সেটাও সম্ভব নয়। এমন বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো অনেকে অনেকভাবে চিন্তা করে বর্তমান প্রেক্ষাপটে ক্লাবগুলিকে উড়িয়ে দেবে, কিন্তু এই জিনিসটা বাতিল করা বা ক্লাবগুলোকে আঞ্চলিক লিগ হিসেবে আপনার ট্রিট করা, সেটার জন্য প্রক্রিয়াধীন করতে হলেও একটা সময় সাপেক্ষর ব্যাপার। সময় সাপেক্ষ কেননা আপনার এই যে অবস্থা, যদি এমন হতো যে আন্ডার 17 যে টুর্নামেন্টটা হয় বাংলাদেশে কিংবা আন্ডার 15 যে টুর্নামেন্ট হয়, সেই জায়গায় যদি আপনি ম্যাচ ফি সিস্টেম রাখতেন যেটা ভারতে আছে, 3 দিন খেলা হলে আপনার 1.5 লাখ টাকা বা এরকম যদি থাকতো, তাহলে ধরেন প্লেয়াররা ওই জায়গায় আশ্বস্ত থাকতো যে হ্যাঁ তার চেইনে ইনকাম আছে, উপার্জন আছে। আপনার ন্যাশনাল টিমের বাইরে এই টিমের যদি আন্তর্জাতিক ট্যুর থাকে, সেই জায়গায় আপনার হয়তো একটু উপার্জন আসে, মানে ম্যাচ ফি থাকে। আধা দিন আপনি কোথায় পান? জাতীয় লিগের বাইরে কি আছে? এখন বলেন, আপনি অনেক বড় বড় কথা বলেন, 1500-1400 কোটি টাকা আছে আপনার, এই 1400 কোটি টাকা দিয়ে আপনি অনেক লাভ পাচ্ছেন, কিন্তু আপনি জানেন না সারা বাংলাদেশে যদি 1 বছর মানে ক্রিকেটকে ওইভাবে ইন্ডিয়ার মতো করতে যান, তাহলে যেটা হবে আপনি 1400 কোটি টাকার মধ্যে থেকে 600 কোটি টাকা বেড়ে যাবে 2 বছরের মধ্যে, তারপরে গিয়ে একসময় দেউলিয়া হবে। বিষয়টা ওইরকম না। আপনি যদি আর্নিং সোর্স থাকতো তাহলে আপনি অনেক গরম দেখাতে পারতেন, কিন্তু আর্নিং সোর্স কত? আপনি এক বিপিএল থেকে এখন প্রফিটেবল করতে পারেননি। সো আপনাকে ডিপেন্ড মানে এইসব জায়গায় প্রফেশনালিজম আনার আগে আপনাকে চিন্তা করতে হবে যে কোনো একটা লিগকে বয়কট করার জন্য বা লিগকে বাতিল করার জন্য কিংবা তাকে আন্ডারমাইন করার আগে অবশ্যই চিন্তা করতে হবে আমার বিকল্প কি, যে অর্থ সাপোর্ট গুলি চেইন গুলি কোথা থেকে আসবে। এখন ক্রিকেটার যদি না খেলতে পারে, এভাবে চলে যায়, বাংলাদেশের ক্রিকেট কিন্তু পিছিয়ে যেতে বেশি সময় লাগবে না। শুধু ন্যাশনাল টিম কিংবা স্কুল ক্রিকেট দিয়ে সবকিছু হয় না। ওই যে যেটা বললেন সেটা হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আমি কোনো আশার আলো একেবারেই দেখছি না। যে প্রসঙ্গ আপনি জিজ্ঞেস করেছিলেন আশার আলো কেন দেখছি না, ওই যে আপনি তো 12টা দল নিয়ে শুরু করবেন, সেই 12টা দল এখানে 12টা দলই থাকবে সেই নিশ্চয়তা কিন্তু এখন এই মুহূর্তে নেই। সেটা 10টা হয়ে যেতে পারে। যদি 10টা হয় বা একটাও কমে, তাহলে অবস্থান কি হবে? এখন ধরেন আমরা ওই যে মারামারির পথটা আপনি করে দিলেন, ক্লাব বিভেদের জায়গা কিন্তু আপনি করে দিচ্ছে যে লিগ শুরু করলেন মানে হচ্ছে বাকি 8টা দল খেললো না, আপনি তাদেরকে রেলিগেটেড করে দেবেন, তা না, ক্লাব বাদ দিলাম মালিক। কিন্তু প্লেয়ার, তারা যারা খেলছে না
তারা তো এখন মিঠুন বললো যে ঠিক আছে তোমরা এই 8টা দল খেলো, তখন বাকি যে 120টা প্লেয়ার থাকবে সেই প্লেয়াররা মিঠুনের কাছে বলতো আমরা কি অপরাধ করেছি, আমাদের খেলার সুযোগ করে দেন। মিঠুনকে ঘেরাও করবে, এরকম কোয়াবের সদস্য যারা আছে, আমরা কি বাইরে খেলার বাইরে, আপনারা কেন আমাদের করেন, মানে এরকম ইনসাল্ট করছেন, আমাদের উপার্জন নেই, আমাদের পরিবার নেই, আমাদের খেলা আমরা খেলি না, আমরা এত বছর ইনভেস্ট করেছি। তো সবকিছুর একটা গ্রহণযোগ্য সমাধান যদি করা যায় সেটা হবে সবচেয়ে ভালো দিক। এখন যেটা হচ্ছে যে বিকল্প তো কিছু না কিছু করতে হবে, হয় আপনার এই যে যতগুলি ফার্স্ট ডিভিশনের ক্রিকেট আছে তাদের নিয়ে লিগ স্থগিত করে অন্য একটা টুর্নামেন্ট করতে হবে, যে টুর্নামেন্টে সবাই খেলবে, যেখান থেকে একটা ব্যাচ ফি থাকবে, সেই ব্যাচ ফি দিয়ে তারা উপকৃত হবে। অর্থাৎ নো ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ, এখানে আপনার বিকল্প টুর্নামেন্ট করতে হবে, যে টুর্নামেন্ট ফার্স্ট ডিভিশনের কাছাকাছি থাকবে, এবং সেখানে ম্যাচ ফি সিস্টেম ডেভেলপ করে দিতে হবে, যেন সবাই 10-20 হাজার টাকা করে যদি মার ম্যাচ চায়, বা 30,000 50,000 টাকা করে, 50,000 ধরেন চায় সে পার ম্যাচ, তো সেই 50,000 ম্যাচ ব্যবস্থা করতে হবে আপনাকে। এইভাবে করে একটা টুর্নামেন্ট করলে হয়তো আপনি এইবার এই যাত্রায় খেলা দিয়ে পার পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যদি আপনি ফার্স্ট ডিভিশন খেলতেন, থার্ড ডিভিশন বলে আমি কি দোষ করেছি, আমার লিগ তো সবার আগে হওয়ার কথা ছিল, এখন থার্ড ডিভিশন যদি না হয় তাহলে সেকেন্ড ডিভিশন বলবে যে আমি কি করেছি, আমারও খেলা তো দিচ্ছেন না। এভাবে করতে 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 দেখবেন বছর শেষ হয়ে গিয়েছে, আর বেশি দিন নেই, নির্বাচন সামনে আসবে, আন্দোলন মানে উত্তেজনা বেড়ে যাবে, খেলাধুলা মোটামুটি এই বছর বাংলাদেশের ক্রিকেটারদের মানে ঝুলিটা আছে না, ঝোলাটা একদম খালি করে নিয়ে ঘরে থাকতে হবে, আর আফসোস করে বেড়াতে হবে, মিঠুনের উপর প্রেশার আসবে, মিঠুনের চুল যেগুলি আছে সেগুলি হয়তো কিছুদিন পরে আমরা দেখবো মাথার চুল নেই।